নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব জীবন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালক নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব খাদ্য শৃঙ্খল কী বা খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয়, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কী, খাদ্য জাল কাকে বলে, খাদ্য জালের বৈশিষ্ট্য কী এবং খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য। তো এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে দেখে নেব যে খাদ্য শৃঙ্খল কী বা খাদ্য শৃঙ্খল কাকে বলে। বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকদের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক দেখা যায়। খাদ্যের মধ্যে বর্তমান এরকম সুনির্দিষ্ট সম্পর্ককে এক কথায় খাদ্য শৃঙ্খল বলে। বিজ্ঞানী ওডাম 1966 খ্রিস্টাব্দে খাদ্য শৃঙ্খলের একটি বিজ্ঞানভিত্তিক সংজ্ঞা প্রদান করেন। তার সংজ্ঞা অনুযায়ী উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কীয় বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির প্রবাহের ধারাবাহিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। তোমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছ, এখানে ঘাস হচ্ছে উৎপাদক। ঘাস উৎপাদক কেন? উৎপাদক তারা যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো ঘাস ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার নিজেই তৈরি করতে পারে বলে ঘাস হলো উৎপাদক। এবং এই ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করছে কে? ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং হচ্ছে খাদক এবং ঘাস হচ্ছে তার খাদ্য। ঠিক ব্যাঙ যেমন ঘাস ফড়িংকে যখন খায়, তো ব্যাঙ হচ্ছে খাদক আর ঘাস ফড়িং হচ্ছে তার খাদ্য। আবার সাপের ক্ষেত্রে সাপ হচ্ছে খাদক আর ব্যাঙ হচ্ছে সাপের খাদ্য। আর সর্বশেষ এইখানে দেখো রয়েছে ঈগল। ঈগল হচ্ছে খাদক এবং ঈগলের খাদ্য হচ্ছে সাপ। তো এখানে দেখা যাচ্ছে ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ব্যাঙ, ব্যাঙকে খাদ্য হিসাবে গ্রহণ করছে সাপ, আবার সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ঈগল। তো এই সম্পর্কটিকে বলা হয় খাদ্য খাদক সম্পর্ক এবং এটি শুরু হয় উৎপাদক থেকে শুরু করে, যেমন বলা হয়েছে ওডামের সংজ্ঞাতে, উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কীয়, এটাই হলো খাদ্য সম্পর্কীয় বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে। এরপরে সবই হচ্ছে প্রাণীগোষ্ঠী খাদ্য শক্তির প্রবাহের ধারাবাহিক পর্যায়। তো এখানে একজন আরেকজনকে খাদ্য হিসাবে গ্রহণ করছে, কারণ তার থেকে সে শক্তি পায়, সেই কারণে। তো খাদ্য শক্তি প্রবাহের এই ধারাবাহিক পর্যায়কে বলা হয় খাদ্য শৃঙ্খল। আশা করি বুঝতে পেরেছ। এবার আলোচনা করব যে খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয়। উৎপাদকরা খাদ্য সংশ্লেষের সময়ে সৌরশক্তিকে দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই রাসায়নিক শক্তি আবার খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। প্রাথমিক খাদকেরা উৎপাদকের তৈরি খাদ্য গ্রহণ করে, ফলে ওই শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদকদের দেহে স্থানান্তরিত হয়। গৌণ খাদক প্রাথমিক খাদকদের ভক্ষণ করে, ফলে শক্তি প্রাথমিক খাদকদের থেকে গৌণ খাদকে এবং গৌণ খাদকদের থেকে প্রগৌণ খাদকে স্থানান্তরিত হয়। এইভাবে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমশ প্রাথমিক, গৌণ, প্রগৌণ খাদকদের মধ্যে শৃঙ্খলের মতো স্থানান্তরিত হতে থাকে এবং খাদ্য শৃঙ্খল গঠন করে। তো যা বলা হচ্ছে যে উৎপাদকরা, মানে এখানে এই খাদ্য শৃঙ্খলে ঘাস,
উৎপাদকরা খাদ্য সংশ্লেষের সময় সৌরশক্তিকে দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই যে ঘাস নিজের খাবার নিজে তৈরি করবে, সেই নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য তার প্রয়োজন হয় সৌরশক্তির। সেই সৌরশক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তারপর যখন সে খাদ্য তৈরি করে, সেই খাদ্যের মধ্যে সেই রাসায়নিক শক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে। এবার ঘাসকে যখন ঘাস ফড়িং খাদ্য হিসাবে গ্রহণ করে, তো এখানে ঘাস ফড়িং কি? ঘাস ফড়িং হলো প্রাথমিক খাদক, মানে খাদকদের যে এই সিরিজটি আমরা দেখতে পাচ্ছি, শৃঙ্খলটি আমরা দেখতে পাচ্ছি, তো সব থেকে প্রথম খাদককে ঘাস ফড়িং। ঘাস কিন্তু নয়, ঘাস হচ্ছে উৎপাদক, ঘাস ফড়িং হচ্ছে প্রথম খাদক, তার মানে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদকেরা উৎপাদকের তৈরি খাদ্য গ্রহণ করে। তার মানে ঘাস ফড়িং যখন ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন ঘাসের মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তি ঘাস থেকে মানে উৎপাদক থেকে প্রাথমিক খাদক অর্থাৎ ঘাস ফড়িংয়ের দেহে স্থানান্তরিত হয়। তারপর গৌণ খাদক প্রাথমিক খাদকদের ভক্ষণ করে, মানে এখানে ব্যাঙ ঘাস ফড়িংকে ভক্ষণ করে। ফলে ঘাস ফড়িংয়ের মধ্যে যে শক্তি ছিল তা গৌণ খাদক অর্থাৎ ব্যাঙের দেহে, এবং ব্যাঙকে যখন সাপ খাদ্য হিসেবে গ্রহণ করলো, তো ব্যাঙের থেকে সেই শক্তি সাপের দেহে স্থানান্তরিত হয়। এবং সর্বশেষে ঈগল যখন সাপকে ভক্ষণ করছে, তখন ঈগলের দেহে সেই খাদ্য শক্তি স্থানান্তরিত হয়। এইভাবে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমশ প্রাথমিক, গৌণ, প্রগৌণ খাদকদের মধ্যে কিসের মতো? শৃঙ্খলের মতো, একটি শেকলের মতো, একটা শৃঙ্খলের মতো স্থানান্তরিত হতে থাকে এবং এই খাদ্য শৃঙ্খল গঠন করে। তো এই খাদ্য শৃঙ্খলের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি রয়েছে ঘাস, যাকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ এবং সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ঈগল। তো এই খাদ্য শৃঙ্খলটি শুরু হয়েছে ঘাস থেকে এবং শেষ হয়েছে ঈগলে। এবার আলোচনা করব খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য নিয়ে। খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো সূর্য। তো তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, আগেও তোমরা দেখেছো, খাদ্য শৃঙ্খল ক্ষেত্রে শুরু হয়েছে ঘাস থেকে এবং শেষ হয়েছে ঈগলে। কিন্তু এই যে খাদ্য শৃঙ্খলটি রয়েছে, এই খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কিন্তু সূর্য। সূর্য কিন্তু এই খাদ্য শৃঙ্খলের মধ্যে ডাইরেক্ট আসছে না। খাদ্য শৃঙ্খলটি শুরু হয়েছে ঘাস থেকে, কিন্তু এই ঘাস যদি সৌরশক্তি না পেত, তাহলে সে কিন্তু খাদ্য তৈরি করতে পারত না, এবং সেই খাদ্য কিন্তু এক এক করে ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ঈগলে সেই খাদ্য শক্তি পৌঁছতে পারত না। তাই খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো কিন্তু সূর্য। খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তর থেকে সর্বশেষ স্তর পর্যন্ত শক্তির প্রবাহ একমুখী। তো তোমরা দেখতেই পাচ্ছ, ঘাসকে ঘাস ফড়িং খাদ্য হিসাবে গ্রহণ করছে, ঘাস ফড়িংকে ব্যাঙ গ্রহণ করছে খাদ্য হিসাবে, ব্যাঙকে গ্রহণ করছে সাপ খাদ্য হিসাবে, আর সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ঈগল। তার মানে খাদ্য শক্তি কিন্তু প্রবাহিত হচ্ছে ঘাস থেকে শুরু করে ঈগলের দিকে, মানে শক্তির প্রবাহ কিন্তু একমুখী। এবং এই শক্তির প্রবাহ শুরু হচ্ছে প্রথম পুষ্টি স্তর অর্থাৎ ঘাস থেকে। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে থাকে সবুজ উদ্ভিদ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর থেকে সর্বশেষ স্তর পর্যন্ত জীবের সংখ্যা ও শক্তির পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে। হ্যাঁ, এই পয়েন্টটি কিন্তু একটু ভালো করে বোঝার বিষয় রয়েছে। আমরা যদি একটি যে সামনে যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, সেটি একটি তৃণভূমির তে খাদ্য শৃঙ্খলের উদাহরণ রয়েছে। সেই তৃণভূমিতে মানে সেই ঘাসের জমিটাতে যত সংখ্যক ঘাস থাকে, তত সংখ্যকই কি ঘাস ফড়িং থাকে? যত সংখ্যক ঘাস ফড়িং থাকে, ততগুলোই কি ব্যাঙ থাকে? নাকি যতগুলো ব্যাঙ থাকে ততগুলোই সাপ থাকে? আবার যত সাপ থাকে ততই ঈগল থাকে? তা কিন্তু নয়। ঘাস পুরো জমি
ধরে বিছিয়ে একদম থাকে, ঘাসের সংখ্যা প্রচুর হয়। ঘাস ফড়িংয়ের সংখ্যা কিন্তু ঘাসের থেকে কম হয়। যতগুলো ঘাস ফড়িং থাকে ব্যাঙের সংখ্যা তার থেকে কম হয়। ব্যাঙের সংখ্যার তুলনায় সাপের সংখ্যা আবার কম হয়, এবং সাপের থেকে ঈগলের সংখ্যা কিন্তু কম হয়। আর যদি আমি শক্তির কথা বলি, তো দেখো ঘাস নিজের দেহে, মানে একটা ঘাস যতটা একটা তৃণভূমিতে ঘাস রয়েছে, সেই সমস্ত ঘাস মিলিয়ে যতটা শক্তি ঘাস নিজের দেহে আবদ্ধ করে, ততটাই কিন্তু ঘাস ফড়িং সেই শক্তি কিন্তু পায় না। কারণ কি, নানা কারণে কিন্তু জীব দেহের শক্তি কিন্তু ক্ষয় হয়। তো ঘাসের ক্ষেত্রেও কিন্তু তার শক্তি ক্ষয় হয়। কতটা শক্তি ক্ষয় করে? ম্যাক্সিমাম শক্তি কিন্তু ক্ষয় করে ফেলে। শুধুমাত্র 10% নিজের দেহে আবদ্ধ রাখে, যেটি কিন্তু পরবর্তী পুষ্টিস্তর, অর্থাৎ এক্ষেত্রে ঘাস ফড়িংদের দেহে কিন্তু যায়। যদি 100% ধরি ঘাসের ক্ষেত্রে শক্তি রয়েছে, তো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে শুধুমাত্র 10 ভাগে কিন্তু শক্তি যায়, 90% কিন্তু কোনো না কোনোভাবে খরচ কিন্তু হয়ে যায়। আবার ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যতটা শক্তি সে নিজের দেহে আবদ্ধ করে, ততটাই কিন্তু সাপের ক্ষেত্রে যায়, ততটাই কিন্তু ব্যাঙের ক্ষেত্রে যায় না। কারণ ঘাস ফড়িংও নানা কারণে, শ্বসন কার্যে হোক, অন্যান্য নানা কারণে হোক, তার মধ্যে যতটা শক্তি সে পেয়েছে উদ্ভিদ থেকে, বেশিরভাগটাই মানে 90% সেও খরচা করে ফেলে, আর 10% সে পরবর্তী পুষ্টি স্তরে দিতে পারে। ঠিক সেইভাবে কিন্তু ব্যাঙের থেকে সাপে যায় শক্তি, এবং আরও কম শক্তি সাপ থেকে ঈগলে যায়। তো পুষ্টিস্তর যদি আমরা দেখি, প্রথম থেকে শুরু করে শেষ পুষ্টিস্তর অবধি শক্তির পরিমাণ কিন্তু ক্রমশ কমতে থাকে। একটি খাদ্য শৃঙ্খলের পুষ্টিস্তরের সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে থাকে। তো এখানে রয়েছে 1, 2, 3, 4, 5। এখানে খাদ্য শৃঙ্খলের পুষ্টিস্তরের সংখ্যা 5টি রয়েছে, কিন্তু পুষ্টিস্তরের সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে থাকে। কোনো কোনো খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ ছাড়াই শুরু হয়, যেমন পরজীবী ও মৃতজীবী খাদ্য শৃঙ্খল। যে বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য যত বেশি, সেই বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের জটিলতাও তত বেশি। এক্ষেত্রে খাদ্যজাল সৃষ্টি হয়, যেটি নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি। এবং শেষ বৈশিষ্ট্য, একটি খাদ্য শৃঙ্খলে জীববৈচিত্র্য অর্থাৎ প্রজাতির সংখ্যা কিন্তু কম থাকে খাদ্য জালের তুলনায়। তো এই গেল খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য। তো এবার আলোচনা করব খাদ্য জাল নিয়ে। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে খাদ্য জাল কাকে বলে। একটি বাস্তুতন্ত্রে সাধারণত একাধিক খাদ্য শৃঙ্খল বর্তমান থাকে, এবং সেই বাস্তুতন্ত্রে শক্তি বা পুষ্টি পদার্থ একটিমাত্র খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হয়ে যে জালিকা গঠন করে তাকে খাদ্য জাল বলে। যেমন তোমরা পাশের চিত্রে দেখতেই পাচ্ছ যে একটি একটি জালকের মতো দেখতে লাগছে, এবং এই জালকটি হয়েছে খাদ্যের বা পুষ্টির ওপর ভিত্তি করে। তাই এই জালকটিকে বলা হচ্ছে, বা এই জালটিকে বলা হচ্ছে খাদ্য জাল। এটি হলো একটি অরণ্য ভূমির বাস্তুতন্ত্রের খাদ্য জাল। এখানে দেখো ঘাস রয়েছে, মানে উৎপাদক। তো এখানে ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করছে হরিণ, আবার হরিণকে খাদ্য হিসাবে গ্রহণ করছে বাঘ। তো এটি গেল একটি খাদ্য শৃঙ্খল। আবার ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করছে খরগোশ, আবার খরগোশকে খাদ্য হিসাবে গ্রহণ করছে বাঘ। ঠিক আছে, ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ফড়িং, ফড়িংকে আবার খাদ্য হিসাবে গ্রহণ করছে কিন্তু ব্যাঙ, ব্যাঙকে সাপ খাদ্য হিসাবে গ্রহণ করছে, আর সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ময়ূর। আবার সেই ফড়িংকেই ডাইরেক্ট খাদ্য হিসাবে গ্রহণ করছে ময়ূর। তো এই দুটি যদি আমি খাদ্য শৃঙ্খল দেখি, এই ফড়িংয়ের জিনিসটিকে যদি আমরা দেখি, তাহলে এইখানে এইভাবে গেলে এই খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে ময়ূরের অবস্থান হচ্ছে
তৃতীয় পুষ্টি স্তর। তো এখানে ঘাস হচ্ছে প্রথম পুষ্টি স্তর, ফড়িং দ্বিতীয় পুষ্টি স্তর, আর ময়ূর হচ্ছে তৃতীয় পুষ্টি স্তর। ঠিক আছে। আবার যদি এখানে আমরা ফড়িংকে ব্যাঙের এই দিকে ঘুরিয়ে দিই, তাহলে এক্ষেত্রে ময়ূরের অবস্থান দেখো কত নম্বর পুষ্টি স্তরে। ঘাস হচ্ছে 1, ফড়িং 2, ব্যাঙ 3, সাপ 4 আর ময়ূর হচ্ছে 5। তো এই দিক দিয়ে গেলে ময়ূরের স্থান হচ্ছে পঞ্চম পুষ্টি স্তরে, আবার এই দিক দিয়ে গেলে ময়ূরের স্থান হচ্ছে তৃতীয় পুষ্টি স্তরে। তার মানে খাদ্য জালে কোনো জীবের পুষ্টি স্তর কিন্তু সবসময় একই কিন্তু থাকে না। এই পুষ্টি স্তরের সংখ্যা কিন্তু পুষ্টি স্তর কিন্তু পরিবর্তিত হতে পারে। ঠিক আছে। আর এখানে দেখো কি হয়েছে, এই একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে আন্তঃসম্পর্কযুক্ত। এইভাবে একটি খাদ্য শৃঙ্খল গেছে, আবার এইভাবে একটি খাদ্য শৃঙ্খল গেছে। এই দুটি কিন্তু নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কযুক্ত। এবার আলোচনা করব খাদ্যজালের বৈশিষ্ট্য নিয়ে। শক্তি ও পুষ্টি পদার্থের পরিবহন আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সম্পন্ন হয়, যা নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি যে শক্তি ও পুষ্টি পদার্থের পরিবহন কিন্তু আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এটি যেমন আমি দেখালাম, ঘাস থেকে ফড়িং, ফড়িং থেকে ময়ূর, ঘাস থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর, আবার এইদিকে ঘাস থেকে হরিণ, হরিণ থেকে বাঘ, আবার ঘাস থেকে খরগোশ, খরগোশ থেকে বাঘ। ঠিক আছে। পুষ্টির বিভিন্ন স্তরে আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য কিন্তু উপস্থিত থাকে। তো খাদ্য শৃঙ্খলে আমরা যতগুলি খাদক উপস্থিত দেখেছিলাম, বা সেই খাদকগুলি যাদের খাদ্য হিসাবে গ্রহণ করছিল তাদের যত সংখ্যায় আমরা দেখেছিলাম, একটি খাদ্য জালে কিন্তু তাদের উপস্থিতি অনেক বেশি থাকে। প্রথম পুষ্টি স্তর থেকে পরবর্তী বিভিন্ন পুষ্টি স্তরে খাদ্য শক্তির বহুমুখী প্রবাহ ঘটে। যেমন খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে খাদ্য শক্তির প্রবাহ একমুখী হয়, কিন্তু খাদ্য জালের ক্ষেত্রে খাদ্য শক্তির প্রবাহ কিন্তু বহুমুখী হয়। নানা দিকে খাদ্য শক্তির কিন্তু প্রবাহ কিন্তু হয়। খাদ্য জালে প্রত্যেক প্রজাতির জীবের সংখ্যা প্রচুর থাকে, পাশে চিত্র দেখেই তোমরা বুঝতে পারছো, এবং জীব বৈচিত্র্য কিন্তু অধিক হয়। খাদ্যজাল সম্পূর্ণভাবে খাদ্য শৃঙ্খলের ওপর কিন্তু নির্ভরশীল, মানে খাদ্য শৃঙ্খলগুলিকে নিয়েই তো খাদ্যজাল গঠিত হয়। খাদ্যজালে একটি জীবগোষ্ঠী বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করতে পারে, যেটি আগে বললাম। এইভাবে গেলে এদিক দিয়ে গেলে ময়ূরের স্থান ছিল তৃতীয় পুষ্টি স্তর, আবার এই ব্যাঙের এই দিক দিয়ে গেলে ময়ূরের পুষ্টি স্তর হচ্ছিল 5 নম্বর। তার মানে একটি জীবগোষ্ঠী বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করতে পারে খাদ্যজালের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো বিষয়টি। এবার আলোচনা করব খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের পার্থক্য নিয়ে। তো এতক্ষণ যে আলোচনা করলাম সেইগুলি যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, তো খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য বোঝা কিন্তু একদমই তোমাদের জন্য কঠিন হবে না। তো দেখে নেওয়া যাক খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য রয়েছে কি কি। খাদ্য শৃঙ্খলের প্রকৃতি সরল, খাদ্য জালের প্রকৃতি জটিল। চিত্র দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ একমুখী, খাদ্য জালের শক্তির প্রবাহ বহুমুখী। একটি খাদ্য শৃঙ্খলে একটি জীবগোষ্ঠী একটি নির্দিষ্ট পুষ্টি স্তরে অবস্থান করে। যদি আমরা একটি খাদ্য শৃঙ্খল দেখি, তো কোনো জীবের অবস্থান ওই খাদ্য শৃঙ্খলে নির্দিষ্ট থাকে, কিন্তু একটি খাদ্য জালে একটি জীবগোষ্ঠী বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করতে পারে, যা নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। একটি খাদ্য শৃঙ্খলে জীববৈচিত্র্য কম থাকে, একটি খাদ্য জালে জীববৈচিত্র্য বেশি থাকে। একটি বাস্তুতন্ত্রে সাধারণত একাধিক খাদ্য শৃঙ্খল বর্তমান থাকে,
আর খাদ্যজালের ক্ষেত্রে একটি বাস্তুতন্ত্রে সাধারণত একটি খাদ্যজাল বর্তমান থাকে। খাদ্য শৃঙ্খল অনেকগুলি থাকলেও সেই সব খাদ্য শৃঙ্খলকে নিয়ে একটি খাদ্যজাল কিন্তু থাকে একটি বাস্তুতন্ত্রে সাধারণ ক্ষেত্রে। খাদ্য শৃঙ্খল খাদ্যজালের ওপর নির্ভরশীল নয়, কিন্তু খাদ্যজাল খাদ্য শৃঙ্খলের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। তো বন্ধুরা, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল নিয়ে আমার ভিডিও আজ এখানেই শেষ হলো। আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।